1977 সালে যখন ইন্দিরা গান্ধী পরাজিত হন, তখন ঠিক একই রকম ভাবে তাকেও ছেড়ে চলে গিয়েছিলেন তার পারিষদবর্গরা। সঙ্গে ছিলেন একজন বাঙালি, প্রণব মুখোপাধ্যায়। দুজনে মিলে গোটা দেশ ঘুরে ঘুরে আবার নিজের দলের ভাবমূর্তি তৈরি করেছিলেন পরবর্তী কয়েকটা বছর ধরে। সেই সময়ও এই প্রণব মুখোপাধ্যায় এবং ইন্দিরা গান্ধীর জোটকে পিসি ভাইপো জোট বলে অনেকেই কটাক্ষ করতেন। যদিও পরবর্তী সময়ে 80-র দশকে আবার ইন্দিরা গান্ধী তিনি ফিরে আসেন, কংগ্রেস তার স্বমহিমায় ফিরে আসে দেশে এবং দীর্ঘদিন তারা রাজত্ব করে। কিন্তু এই মুহূর্তে আরো একটি পিসি ভাইপো জোট, যারা কিনা শুধু আমাদের রাজ্য রাজনীতিতে নয়, গোটা দেশের রাজনীতিতে মানে একদম কেন্দ্রবিন্দুতে রয়েছেন, তারা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা আস্ত দল তাসের ঘরের মতন ভেঙে পড়লো, কারণ এই দুজনের উপরেই কার্যত তাদের দলের বিধায়ক, অধিকাংশ বিধায়ক, সাংসদ তারা কেউই আস্থা রাখতে পারছেন না। একটা সময় রমরমিয়ে এই দল পশ্চিমবঙ্গের বুকে রাজত্ব করেছে। 34 বছরের বাম শাসন তারা ধূলিসাৎ করে দিয়ে 2011 সালে ক্ষমতায় আসে এবং তার পরবর্তী সময়ে বছরের পর বছর যত ইলেকশন গেছে তত বেশি তাদের মানুষের ম্যান্ডেট তাদের প্রতি বেড়েছে। 2021-এ তারা তো রীতিমতন সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়ে বিশাল অঙ্ক নিয়ে তারা শাসনভার চালায় বা শাসন ক্ষমতায় আসে। এমনকি 2024-এ যখন হাওয়া গরম হয়ে ওঠে যে এনডিএর পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষে হয়তো লোকসভা নির্বাচনে, বাংলায় লোকসভা নির্বাচনে ফল যেতে চলেছে, তখনও একদম সম্পূর্ণটা মানে আশ্চর্যজনক রেজাল্ট সামনে এনে দেয় তৃণমূল কংগ্রেস এবং সেখানে 42টি আসনের মধ্যে 28টি আসন জিতে তারা লোকসভায় কংগ্রেসের পরেই বিরোধী দল হিসেবে দ্বিতীয় বৃহত্তম দল হয়ে উঠে আসে। সেই তৃণমূল কংগ্রেস 2026-এ কি হলো না, বিজেপি যেই মাত্র ক্ষমতায় এলো বা বিজেপি কে ভোট দিয়ে মানুষ যেই মাত্র রাজ্যে ক্ষমতায় আনলো, তারপরে গোটা দলটা কিরকম জানি তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। অদ্ভুত বিষয়। কেন না, তার পেছনে একটা কারণ রয়েছে। সেই কারণ নিয়ে আমরা আজকে ব্যাখ্যা করব, সেই কারণ নিয়ে আমরা কথা বলবো। একটা দল যার আদৌ কি কোনো নীতি আদর্শ রয়েছে, একটা দল যার কি কোনো মানে নীতি নির্ধারণ কমিটি রয়েছে, যারা কিনা মানে যে দলটা মানুষ আবেগের সঙ্গে করে, এরকম দল কি আরো তৃণমূল কংগ্রেস? কথা বলবো সেই বিষয়ে। নমস্কার, আমি অনিরুদ্ধ। গত কয়েকদিন ধরে মানে বিশেষ করে এ রাজ্যে পালা বদলের পরে, 2026-এর পালা বদলের কথা বলছি, 2011 নয়, 2026-এর পালা বদলের পরে বিজেপি ক্ষমতায় এসেছে এবং তৃণমূল কংগ্রেস সেখানে মানে পর্যবসিত হয়েছে এবং মানে একদম মাটিতে মিশে গেছে যাকে বলা হয়, সেই জায়গায় 80 জন বিধায়ক মাত্র জিততে পেরেছেন এ রাজ্যে। বাকি 200-র উপরে আসন অর্থাৎ 208খানা আসন নিয়ে বিজেপি বিপুল ম্যান্ডেট পেয়েছে এ রাজ্যে। কিসের বেসিসে, মানুষ কি জন্য বিজেপিকে এনেছে? প্রথম কথা হলো তৃণমূলের অ্যাট্রোসিটিস, তৃণমূলের দুর্নীতি, তোলাবাজি থেকে শুরু করে একাধিক ইস্যু, যেগুলো গত বেশ কয়েক মাস ধরে, বিশেষ করে বলা চলে যে আরজি করের ঘটনা, 2024 সালে আরজি করের যে নির্যাতনের ঘটনা ঘটে, তারপরের থেকেই কার্যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া বা একটা বিরূপ পরিবেশ তৈরি হতে শুরু করেছিল এই রাজ্যের বুকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজনে মিলে গোটা রাজ্য চষে বেরিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গরম গরম ভাষণ দেওয়া, হুমকির রাজনীতি করা ছাড়া আর কিছুই তেমন ভাবে করেননি। উন্নয়নের নামে যে জোয়ার বইয়েছিল 2021-এর নির্বাচনের আগে, সেই উন্নয়নও কোথায় জানি হারিয়ে গিয়েছে। আমি গ্রামে গঞ্জের কথা ছেড়ে দিলাম, শুধু শহর কলকাতার বুকে আপনি যদি বিভিন্ন রাস্তায় ঘোরেন দেখতে পাবেন যে সেই সমস্ত রাস্তায় হাঁটু সমান খানাখন্দে ভর্তি হয়ে গেছে। নিত্যদিন সেখানে দুর্ঘটনা থেকে শুরু করে একাধিক সমস্যা তৈরি হয়েছে সেই সমস্ত রাস্তায়। তার পাশাপাশি রয়েছে হলো গিয়ে তোলাবাজি, রাহাজানি, বিভিন্ন সময় মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে কি নেই এই রাজ্যে
মানে গত প্রায় বোধহয় 2 বছর 3 বছর ধরে কি হয়নি এই রাজ্যে, এবং প্রতিটি ঘটনাকে আড়াল করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তো রয়েছে এই যে ভাইপোর প্রতি একটা অপার্থ স্নেহ। ভাইপো ভুল করুক না করুক, কি করছে, আদৌ দলের কোনো উপকারে আসছে কিনা ভাইপো, কোথাও গিয়ে ভাইপো তিনি গরম ভাষণ দিচ্ছেন কিনা, দলের ভাবমূর্তি নষ্ট করছেন কিনা, সেগুলো কোনো দিকেই কোনো নজর ছিল না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। আর সেইখানেই হয়ে গিয়েছে চরম ভুল। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে। বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, আমরা যেমনটা জানি বামেদের মতোই, বামেরাও যেরকম একটা রেজিমেন্টেড পার্টি, ঠিক সেরকমই বিজেপি একটি রেজিমেন্টেড পার্টি। তারা ক্ষমতায় এসেছে বেশ কিছু, তাদের যে তারা যে বক্তব্য রেখেছিল বা তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলোকে সামনে রেখেই তারা ক্ষমতায় এসেছে। তার পাশাপাশি মানুষ ম্যান্ডেট দিয়েছে কেন না, তৃণমূল কংগ্রেসের যে অ্যাট্রসিটিস গুলো ছিল সেগুলোকে আর সহ্য করতে পারছিল না মানুষ, সাধারণ মানুষ, যার ফলস্বরূপ তৃণমূল কংগ্রেসকে কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে 2026-এর নির্বাচনে। এবার সমস্যা কি দেখা দেয় না, এই নির্বাচনের রেজাল্ট বেরোয় 4 মে, এবং তারপরের থেকে এক এক করে বহু বিধায়ক, নেতা, প্রাক্তন মন্ত্রী তারা সব বিদ্রোহ ঘোষণা করে দিল দলের অন্দরেই। বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষে এটা একটা কালচার রয়েছে, যখনই কোনো দল হারে সেখানে বেশ কিছু নেতৃত্ব তারা সেই মুহূর্তে বা জনপ্রতিনিধি তারা সেই মুহূর্তে দলে থেকে কাজ করতে পারেন না, তাদের দম বন্ধ হয়ে আসে। এটা দেখেছি, এবং এটার সব থেকে বড় যারা আর কি ধারক এবং বাহক সেটা তৃণমূল কংগ্রেস নিজেই। কারণ এই তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখনও আমরা দেখতে পেয়েছি বেশ কিছু জনপ্রতিনিধি তারা দলে থেকে মাঝে মধ্যেই তাদের মানে ইলেকশনের ঠিক আগে আগে বেশ কিছু মানে তৎকালীন বিধায়ক তারা তাদের দম আটকে আসতো, দলে থেকে কাজ করতে পারতেন না, অন্য দলে যেতেন, যেই ভোট পার হতো এবং তৎকালীন বিরোধী দল অর্থাৎ বিজেপি বা অন্যান্য দলগুলো সেই ক্ষেত্রে তারা ভালো রেজাল্ট না করতে পারলে আবার পুনরায় তৃণমূলে ফিরে আসা। এই কালচার বা এই বিষয়টা আমরা আগের থেকেই দেখতাম। এবার যেন সেই মানে সেটা হয়তো গুটি কয়েক, 1 জন 2 জন বা 3 জনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে দেখা গেছে। এবার ঘটনাটা সম্পূর্ণ আলাদা। এই সময় গত বেশ কয়েকদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম কথা হলো গিয়ে রাজ্যের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলটাই ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমাদের সেখানে দেখা গেল 60 জন বিধায়ক তারা একদিকে চলে গেলেন, 60-62 জন বিধায়ক, বাকিরা রয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই 60-62 জন যারা বিধায়ক তারা সন্দীপন সাহা এবং বিতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা সম্পূর্ণভাবে একটা আলাদা বক্স গঠন করে ফেলার মতন কাজ করে ফেললেন, এবং তারা রীতিমতন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করে বিধানসভায় তারা কাজে নেমে পড়েছেন। যদিও এখনো বিধানসভার অধিবেশন সেভাবে শুরু হয়নি আমরা জানি, তো তাই বিরোধী দলের চেয়ারে বা বিরোধী দলনেতার চেয়ারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বসবেন কিনা বা কতটা সেটা আইনত তিনি বসতে পারবেন সেই বিষয় নিয়ে অনেক আলোচনা চলছে এখনো। যদিও স্পিকার সেই যে মানে এই যে একটা 60-62 জনের যে একটা দল, সেই দলটাকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে আজ বিরোধী দল। তাহলে সেক্ষেত্রে পরিষদীয় দলটাও মমতা বন্দ্যোপাধ্যায় বা যে পুরনো তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরে তৈরি করা যে তৃণমূল, সেই তৃণমূলের হাত থেকে বেরিয়ে চলে গেল সেই পরিষদীয় দল। তাহলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গ্রিপ তৃণমূলের উপরে, তার যে নিজের দলের উপরে যে গ্রিপ, সেটা ইতিমধ্যেই আলগা হয়ে গেছে। সেই গ্রিপ মানে আর আদৌ আছে কিনা বা আদৌ থাকবে কিনা ভবিষ্যতে, সেই নিয়ে বিস্তর জল্পনা রয়েছে এবং মানে প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে। আজকে তিনি ইন্ডিয়া জোটের যে মিটিং দিল্লিতে, সেখানে তিনি হাজির ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সেখানে ছিলেন, অর্থাৎ বিরোধী যে জোট সেই জোটের মিটিং এ তিনি হাজির ছিলেন। সেখানে কংগ্রেস, বাম দলগুলো, অখিলেশ যাদব সহ একাধিক বিরোধী দল, তারা প্রায় 25টি বিরোধী দল তারা মিটিং এ বসে এবং তারা সেখানে আগামী দিনের লক্ষ্যমাত্রা কি হবে বা আগামী দিনের তাদের রুটম্যাপ কি হবে
এনডিএ এর বিরুদ্ধে, সেই দিকে সেই বিষয় নিয়ে তারা মিটিং করছিলেন। ঠিক সেই সময় 20 জন লোকসভার সাংসদ তারা কি করলেন না, তারা চলে গেলেন বিজেপির এক প্রথম সারির নেতা তার বাড়িতে, দিল্লিতে তার বাসভবনে চলে গেলেন এবং সেখানে গিয়ে তারা মিটিং করে বললেন যে তারা আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, বরং তারা থাকবেন হলো গিয়ে এনডিএ এর সঙ্গে, এনডিএ কে সাপোর্ট করবেন তারা। এবং সেই যে দলটা যে সেখানে চলে গেল, বিক্ষুব্ধ দল সেখানে যে চলে গেল, তাদেরকে তৃণমূল কংগ্রেস, অরিজিনাল তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে কে রয়েছেন? শুভেন্দু অধিকারী, প্রাক্তন তৃণমূল, বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির বিধায়ক, যিনি আবার ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, 21-এও হারিয়েছিলেন, এবারও হারিয়েছেন। তো এবার বিষয় হলো যে এই যে বিক্ষুব্ধ দল যেটা লোকসভা থেকে বেরিয়ে এলো, লোকসভায় তৃণমূলের 28টি সিট এবং পাশাপাশি রাজ্যসভায় মিলিয়ে মোট 41টা আসন তৃণমূল কংগ্রেসের ছিল এবং যথেষ্ট শক্তিশালী অবস্থানে তারা কিন্তু দিল্লিতে নিজেদেরকে ধরে রেখেছিল। সেখান থেকে ইতিমধ্যে 20 জনের একটা দল বেরিয়ে গেল। রাজ্যসভার থেকে ইতিমধ্যে সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করেছেন এবং তিনিও সেই বিক্ষুব্ধ শিবিরে গিয়ে যোগ দিয়েছেন। সবাই মিলে যিনি চিফ হুইপ ছিলেন, যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই কাকলি ঘোষ দস্তিদারকে চিফ হুইপের যে পজিশন সেখান থেকে ইতিমধ্যে সরিয়ে দিয়েছেন বলে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, কিন্তু সেই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বেই তারা একটি বিরোধী দল তৈরি করছে, যে দলটা সরকারের, অর্থাৎ বিজেপি সরকার বা এনডিএ গভর্নমেন্টের যে ভালো দিকগুলো সেই দিকগুলোকে যেমন সাপোর্ট করবেন, আবার যে দিকগুলোকে নিয়ে সমালোচনা করা প্রয়োজন সেই দিকগুলোকে নিয়েও তারা সমালোচনা করবেন বলেই জানিয়েছেন সেই বিক্ষুব্ধ সেগমেন্টটা। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে মানে রাজ্যে, দিল্লিতে, সর্বত্র যে বিক্ষুব্ধ যে গোষ্ঠী তৃণমূলের, তারা কি তৃণমূলের অরিজিনাল প্রতীক নিয়েই মাঠে নামবেন, নাকি তারা নতুন কোনো প্রতীকের জন্য অ্যাপ্লাই করবেন, কোন পথে তারা এগোবেন, সেই বিষয় নিয়ে এখনো কোনো ক্লিয়ার ম্যান্ডেট বা ক্লিয়ার কোনো চিন্তা বা ক্লিয়ার কোনো তাদের তরফ থেকে ঘোষণা হয়নি। তারা তৃণমূলের বিধায়ক হিসেবে এবং তৃণমূলের সাংসদ হিসেবেই কাজ করবেন বলে জানিয়েছেন। কিন্তু তার থেকে বড় প্রশ্ন যেটা, সেটা হলো এই যে যারা বিক্ষুব্ধ, তারা কি যখন দল ক্ষমতায় ছিল তখন তারা সেই দলের মধ্যে থেকে বিক্ষোভ দেখিয়েছিলেন? বিভিন্ন অ্যাট্রোসিটিস, চুরি, তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন যে অনৈতিক কাজকর্ম হচ্ছিল দলে, তারা কি সেই সময় সেই দলে থেকে বিক্ষোভ দেখিয়েছিলেন? তারা সেই দলে থেকে প্রতিবাদ করেছিলেন? আমরা সেরকম কোনো তথ্য পাই না এই সমস্ত নেতৃত্বদের কাছ থেকে। তার কারণ প্রত্যেকটা নেতৃত্ব, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে প্রতিটা নেতৃত্ব, তারা কিন্তু বিরাট কোনো যে নীতি আদর্শ নিয়ে রাজনীতিতে নেমেছিলেন এমনটা কিন্তু পাওয়া যায় না। কেন না, তৃণমূল কংগ্রেস বিশেষ করে কোনো নীতি বা আদর্শের উপরে ভিত্তি করে তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখন কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল যে দীর্ঘদিনের বাম শাসনকে পর্যদস্ত করে রাজ্যে ক্ষমতা দখল করা। তাই দিকে দিকে তারা ক্ষমতা দখলের জন্য প্রচার, লড়াই, মাঠে নেমে লড়াই, সেই সমস্ত কাজগুলো করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেস থেকে ভেঙে এসে কংগ্রেসেরও বেশ কিছু নেতৃত্বকে ভাঙিয়ে নিয়ে এসে, হুমকি দামকি দিয়ে যেভাবেই হোক ভাঙিয়ে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেন এবং তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়াতে থাকেন। উদ্দেশ্য একটাই, বাম শাসনকে পর্যদস্ত করে তারপরে রাজ্যের দখল করতে হবে। হলো তাই 2011 সালে বাম শাসন, 34 বছরের বাম শাসন, সেটা পর্যদস্ত হলো এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। ক্ষমতায় তো এসে গেল, যার লক্ষ্য ছিল সেটাও পূরণ হয়ে গেল। এবার বিজেপি, যেমনটা বলছিলাম, একটা রেজিমেন্টেড পার্টি, বামেরা রেজিমেন্টেড পার্টি, কংগ্রেস দীর্ঘদিনের তাদের লিগেসি রয়েছে। প্রত্যেকটা এই দলগুলো তাদের বিশেষ নীতি আদর্শ এবং সব থেকে বড় কথা আবেগ রয়েছে তার কর্মী, তাদের নেতৃত্বের মধ্যে। তৃণমূল কংগ্রেস কোনোদিন নীতি আদর্শ নিয়ে তৈরি হয়নি, উদ্দেশ্য ছিল শুধুমাত্র বাম শাসনকে ফেলে দিয়ে রাজ্যে দখল করা।
দখল হয়ে গেছে। এবার কিছু উন্নয়নের কথা বলা হয়, কিছু উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী স্পেসিফিক ভাবে তিনি ঘোষণা করেন। কিছু বামেদের সময়কার কিছু প্রজেক্ট, সেগুলোকে নিজের নামে নামকরণ করে, তিনি নামকরণ করতে ভালোবাসতেন, তাই তিনি বেশ কিছু প্রজেক্টকে নামকরণ করেন, বেশ কিছু প্রকল্প নিজের নামে নামকরণ করেন বামেদের সময়ে। সেই সব সিদ্ধান্ত নেওয়া প্রকল্পগুলো, সেগুলোকে নিয়ে এগোনো শুরু করেন। পাশাপাশি তার যারা অ্যাসোসিয়েট ছিলেন, তারা, মমতা বন্দ্যোপাধ্যায় না হয় বুঝলাম যে তিনি দীর্ঘ বছর ধরে কংগ্রেসের প্রতিনিধি ছিলেন, কংগ্রেসের প্রতীকে তিনি লড়াই করেছেন, তার মধ্যে কিছুটা নীতি আদর্শ থাকতেই পারে। কিন্তু বাকি যারা যারা বেনজলের মতন সেইখানে ঢুকেছিল তৃণমূল কংগ্রেসে, তাদের কি আদৌ কোনো নীতি আদর্শ ছিল? একাধিক নাম, এই শরৎ বিশ্বাস, অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে শেখ শাহজাহান, জাহাঙ্গীর, প্রত্যেকেই যারা এই দলে এসেছে, তাদের কি আদৌ কোনো নীতি আদর্শ ছিল? জানা নেই। এমনকি আমি যদি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, তিনি জবের থেকে রাজনীতি করছেন, তিনি কি স্পেসিফিক ভাবে কোনো ছাত্র রাজনীতি, কোনো শ্রমিক সংগঠন বা এই ধরনের কোনো অর্গানাইজেশন থেকে উঠে এসেছেন? আসেননি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছেন যুবরাজ হিসেবে, অর্থাৎ রাজার সন্তান, তিনি রাজপুত্র হবেন, পিসির ভাইপো, তিনি রাজ্যের যুবরাজ হয়েছেন এবং মানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড হয়ে গেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের কারোর কোনো নীতি আদর্শ কোনো কিছু ছিল বলে এমনটা বোঝা যায় না, কোনোদিন জানাও যায়নি। যার ফলস্বরূপ কি হয়েছে না, গোটা রাজ্যটায় মানে প্রশাসন বলে আর কিছু ছিল না, সমস্ত স্ট্রাকচারগতভাবে সবটা ভেঙে পড়েছিল। এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যখন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই আর কোনো কিছু ছিল না, সমস্ত কিছু মানে তিনি একদিকে বলছেন যে বিভিন্ন জায়গায় প্রশাসনিক মিটিং করে বলছেন যে দুর্নীতি বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে, সেটা বন্ধ করতে হবে। আলটিমেটলি কেউ সেই কথাতে গুরুত্ব দিতেন না, তারা মিটিং থেকে ফিরে গিয়ে আবার হয়তো চারটে তোলাবাজি ইয়েতে জড়িয়ে যাচ্ছিলেন, তোলাবাজির ঘটনায়। তো এই যে দলটা এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছিল, তার অবস্থান এই মুহূর্তে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা এক না একদিন হওয়ারই ছিল। কারণ শুধুমাত্র ক্ষমতার আস্ফালন, ক্ষমতা কক্ষিগত করা, এর বাইরে তো আর কোনো আদর্শ ছিল না, এর বাইরে তো আর কোনো নীতি ছিল না। যে মুহূর্তে তারা ক্ষমতার বাইরে চলে গেছে, সেই মুহূর্ত থেকে দলটা তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে যে দলটা বা যারা বিক্ষুব্ধ, যারা কিনা এখান থেকে বেরিয়ে গেলেন, তাদের নীতি আদর্শ কি হতে চলেছে? তারা কি বিজেপির লাইনে কথা বলবেন? তারা কি কংগ্রেসের লাইনে কথা বলবেন? তারা কি বামেদের লাইনে কথা বলবেন? আলটিমেটলি তারা কাদের লাইনে কথা বলবেন? তারা তো বিক্ষুব্ধ বুঝলাম, কিন্তু আলটিমেটলি তো তারা তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে এসেছেন। বছরের পর বছর ধরে তারা তৃণমূলের সমস্ত বেনিফিটস গুলোকে ভোগ করেছেন। দিনের পর দিন তারা তৃণমূলের প্রতীকে জিতে, ইভেন এইবারেও তারা তৃণমূলের প্রতীকে জিতেই তবে কিন্তু বিধানসভায় বা লোকসভায় বা রাজ্যসভায় তারা জায়গা পেয়েছেন। তো সুতরাং তাদের নীতি আদর্শ কি হতে চলেছে, তারা কোন পথে এগোবেন, তাদের মানে সামনে কোর্স অফ অ্যাকশন কি হবে, সেগুলো নিয়ে প্রশ্ন থাকছে, বা সেগুলো নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা অনেকেই হয়তো দেবেন, বা অনেক ক্ষেত্রে রাজনৈতিক ব্যাখ্যা শুরুও হয়েছে। কিন্তু যেটা মেন বিষয়, সেটা হলো যে বাকি যারা ওই হারাধনের 10টি ছেলে, তার মধ্যে বেশিরভাগই চলে গিয়েছে, হাতে মাত্র গুটি কয়েক। তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার যে অবশিষ্ট বা উচ্ছিষ্ট যেটুকু আছে তার হাতে, তাদেরকে নিয়ে কি করবেন? তাদেরকে নিয়ে কি তিনি আবার তার আদি দল কংগ্রেসে ফিরে যাবেন নিজের অস্তিত্ব রক্ষার্থে, নাকি এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন? শুরুতেই যেমনটা বলেছিলাম যে 1977 সালে যখন ইন্দিরা গান্ধী হেরে যান, তখন প্রণব মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গোটা দেশে তিনি ঘুরে বেরিয়েছিলেন। যেহেতু কংগ্রেসের একটা লিগ্যাসি রয়েছে, কংগ্রেসের যেহেতু একটা নীতি আদর্শ ছিল, সেইখান থেকে আবার তিলে তিলে গোটা দলটাকে তিনি গড়ে তুলেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গ নিয়ে। তার সঙ্গে আরো বেশ কিছু নেতৃত্ব তার সঙ্গে সেই সময় ছিলেন, তারাও সেই নীতি আদর্শকে সামনে রেখে দলটাকে তিলে তিলে আবার গড়ে তোলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তো নীতি আদর্শ প্রায় নেই বললেই চলে। তাহলে কি পারবেন উনি আবার দলটাকে তিলে তিলে গড়ে তুলতে? যারা চলে গেছে তারা না চলে গিয়েছে, যারা আছে তার সঙ্গে নতুন করে কাউকে কি তৈরি করবেন? এই মুহূর্তে তো তেমন কোনো মানে আশা বা তেমন কোনো আশানুরূপ রাস্তা দেখা যাচ্ছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দলের অন্দরে ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে। তাহলে আগামী দিনগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি দলটাকে আদৌ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, নাকি তিনি কংগ্রেসে যোগ দেবেন, নাকি তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন? সময় সেই কথার উত্তর দেবে। আপনাদের কি মনে হয় তৃণমূল কংগ্রেস নিয়ে? তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনকালে আপনারা কতটা ভুক্তভোগী জানান আমাদের কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন। সেই সঙ্গে দ্য এজ ডিজিটালকে সোশ্যাল মিডিয়ায় ফলো করুন। ভালো থাকুন।